হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 9 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মুঘল যুগের প্রধান প্রধান অর্থকরী ফসল বা কৃষিজ পণ্য কি ছিল, সেই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষে এর উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো, এই পেপারটি মানে সিসি 9 পেপারটি যে সিলেবাস, সাজেশন এবং যে শর্ট কোশ্চেন, এবং তোমাদের পাশাপাশি সিসি 10 পেপারটিরও সিলেবাস, সাজেশন এবং যে সাজেশনের যে বিভিন্ন বড় বড় প্রশ্ন বা টিকা প্রশ্ন, বা তোমাদের সিসি 8 পেপারটিরও যে সিলেবাস, সাজেশন এবং শর্ট কোশ্চেন বা সাজেশন অনুযায়ী একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি। সেই ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবে, কারণ প্রত্যেকটি ভিডিও কিন্তু তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও। তাই এই ধরনের নিত্য নতুন ভিডিও, বিশেষ করে তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও একের পর এক আমি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই আমার এই চ্যানেলটি তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। তা চলো শুরু করা যাক। আজকের বিষয়টি কি আছে আমরা দেখে নিই। সিইউবিএ হিস্ট্রি অনার্স 4th সেম সিসি 9 এই পেপারটির একটি প্রশ্ন, যে মুঘল যুগে উৎপাদিত অর্থকরী ফসল, যে ফসল উৎপাদন করে অর্থ আসে, ঠিক সেই রকম ফসলের বিবরণ চাইছে মুঘল যুগে। তা এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের সিসি 9 এর সাজেশনে রয়েছে, দেখবে। এই প্রশ্নের উত্তর এটাই বলা যায় যে দেখো, ভারতবর্ষ কি কৃষি প্রধান দেশ, ভারতের অর্থনীতি কৃষি অর্থনীতি। সেই মুঘল যুগের যে মুঘল সাম্রাজ্যের যে এত সমৃদ্ধি, এই সমৃদ্ধির মূলে ছিল কিন্তু অর্থনীতি, আর সেই অর্থনীতিটা ছিল সম্পূর্ণভাবে এই কৃষির উপর দাঁড়িয়ে। এই জন্য মুঘল যুগের কৃষি ছিল রাষ্ট্রের আয়ের একটা প্রধান উৎস। মুঘল যুগে মানে প্রচুর পরিমাণে কৃষি জমি ছিল, প্রচুর, এবং দেশের অধিকাংশ মানুষ গ্রামে বাস করত এবং মানুষ ছিল কৃষিজীবী। তাই মানুষ এই কৃষি কাজ করে তার জীবিকা নির্বাহ করত, এবং সরকারকে রাষ্ট্রকে, মুঘল রাষ্ট্রকে কর প্রদান করতেন, এবং মুঘল রাষ্ট্র কৃষকদের কাছ থেকে প্রচুর পরিমাণে রাজস্ব আদায় করতেন, করে তারা মুঘল রাষ্ট্র সেই সমৃদ্ধ হয়ে উঠেছিল। তা যাই হোক, মুঘল যুগে সম্রাটরা এই অনাবাদী জমি বা জঙ্গলাকীর্ণ জমিকে উদ্ধার করার জন্য রাষ্ট্রীয় তরফ থেকে কিন্তু অনুপ্রেরণা দেওয়া হতো, বা তাদের কৃষকদেরকে উৎসাহিত করা হতো যাতে আরো বেশি করে জমি আবাদি জমির আওতায় আনা যায়। তা মুঘল যুগে প্রচুর পরিমাণে কৃষিজ পণ্য উৎপাদিত হয়, এবং ঐতিহাসিকেরা সেই কৃষিজ পণ্যকে 8টি শ্রেণীতে ভাগ করেছেন। প্রথম কি, সেই শ্রেণীগুলো একবার দেখে নিই আমরা। খাদ্যশস্য, তন্তু জাতীয় কৃষি পণ্য, নীল, ইক্ষু, আফিম, জাফরান, মশলা এবং তামাক। এই যে 8টি ফসলের কথা বললাম, এগুলো কিন্তু সবই অর্থকরী ফসল। এই ফসলগুলি রপ্তানি করে বিক্রি করে কিন্তু অর্থ আসে, তাই এগুলোই হচ্ছে প্রধান প্রধান উৎপাদিত অর্থকরী ফসল। তাহলে আমরা প্রথমে আলোচনা করব খাদ্যশস্য। দেখো, খাদ্যশস্য বলতে ধান, গম, যব, ডাল, তৈলবীজ, এগুলোর কথা বলা যায়। এগুলো মুঘল যুগে ব্যাপক পরিমাণে উৎপাদিত হতো, এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে, পশ্চিম ভারতের বিস্তীর্ণ অঞ্চলে, লাহোর, মুলতান, দিল্লি, আজমির, পাঞ্জাব, এইসব অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে গম উৎপাদিত হতো। আর ধান উৎপাদন করতে গেলে প্রচুর জলের প্রয়োজন, এই জন্য আসাম, বঙ্গদেশ এবং বিহারে, উড়িষ্যা, এইসব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ধান উৎপাদন হতো। বাংলাদেশে বিভিন্ন ধরনের ধান উৎপাদিত হতো, তবে সর্বোৎকৃষ্ট যে ধান, শালি ধান, সেই শালি ধান উৎপাদিত হতো কিন্তু কাশ্মীরে। কাশ্মীরের শ্রীনগরে এই সর্বোৎকৃষ্ট ধান উৎপাদিত হতো। এছাড়া ভারতবর্ষের প্রায় সমস্ত জায়গায় ছোলা বা ডাল, এগুলো কিন্তু উৎপাদিত হতো। এই বিষয়টা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব খাদ্য শস্যে। এরপরে দেখো, তন্তু জাতীয় কৃষি পণ্য। তন্তু জাতীয় মানে আঁশ, যে ফসলে বা যে কৃষিজ পণ্যে আঁশ আছে, তুলো বা আঁশ, এই জাতীয়। তা তন্তু জাতীয় ফসল বলতে এখানে কার্পাস আর তুলো বলতে পারি, আর শন আর পাটের কথা বলতে পারি। এর মধ্যে কার্পাস আর তুলো দিয়ে সাধারণত বস্ত্র উৎপাদিত হতো, আর শন আর পাটগুলি স্থানীয় শিল্পে সেগুলো ব্যবহার করা হতো। এখন এই তুলো দিয়ে বা পাট দিয়ে, তুলো এবং কার্পাস দিয়ে ভালো উন্নত মানের কিন্তু বস্ত্র উৎপাদিত হতো। এখন এখানে দেখো, খানদেশে সব থেকে ভালো তুলো উৎপাদিত হতো ভারতবর্ষের। খানদেশ, দক্ষিণ ভারতের খানদেশ। এই খানদেশে ছিল কৃষ্ণ মৃত্তিকার অঞ্চল, ল্যাটেরাইট মৃত্তিকা, যে ল্যাটেরাইট মৃত্তিকাতে প্রচুর ভালো তুলো উৎপাদিত হয়, এবং সেই তুলো দিয়ে ভালো মাপের বস্ত্র উৎপাদিত হতো। তা ভারতবর্ষে এই তুলোকে কাজে লাগিয়ে আমেদাবাদে, কালিকটে, গুজরাটের আমেদাবাদ, কালিকট বা উজ্জয়িনী, এইসব জায়গাতে কিন্তু বস্ত্র শিল্প গড়ে ওঠে, এবং এই বস্ত্র ভারতবর্ষের বাইরে মালাক্কা, ব্রহ্মদেশ, আরব প্রভৃতি দেশে কিন্তু রপ্তানি করা হতো। আর আমেদাবাদ এবং কালিকট ছিল ভারতবর্ষে এই বস্ত্র শিল্পের প্রধান কেন্দ্র। এরপরে দেখো যে ফসলটি রয়েছে সেটি হচ্ছে
নীল। নীলের ব্যবহার কি? নীলের ব্যবহার হচ্ছে শুভ্র যে কাপড়, সে কাপড়কে উজ্জ্বল করার জন্য সাধারণত নীল ব্যবহার করা হয়। এবং এই নীলের চাহিদা ভারতবর্ষে একটা সময় মানে মুঘল যুগে ব্যাপক চাহিদা বাড়ে আস্তে আস্তে। এবং আবুল ফজলের লেখা থেকে আমরা জানতে পারছি যে দিল্লি, আগ্রা, অযোধ্যা, মালব, মুলতান এইসব জায়গায় কিন্তু খুব মানে নীল উৎপাদিত হতো। তবে উন্নত মানের নীল, মানে নীলের মধ্যে ভালো খারাপের ব্যাপার আছে, উন্নত মানের নীল দুটো জায়গায় উৎপাদিত হতো। এক হলো ভরতপুরে, আরেকটি হচ্ছে গুজরাটের সরখেদে। এই দুটি জায়গায় ভালো মাপের নীল উৎপাদিত হতো। ফিল্ড বলে একজন ঐতিহাসিক এবং পর্যটক ভারতবর্ষে আসেন, তার বর্ণনা থেকে আমরা জানতে পারি যে এই নীল কিভাবে চাষ করা হতো এবং নীলের কিভাবে ব্যবহার করা যায়, এই দুটি বিষয়ের বিস্তারিত বিবরণ এই ফিল্ডের লেখা থেকে আমরা জানতে পারি। এছাড়া টমাস রোজ 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন, তার বিবরণ থেকে আমরা জানতে পারি যে জাহাঙ্গীরের রাজত্বকালে নীল একটি গুরুত্বপূর্ণ বৈদেশিক বাণিজ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ কৃষিজ পণ্যে পরিণত হয় এবং নীল রপ্তানি করা শুরু হয় জাহাঙ্গীরের রাজত্বকালে। এবং কারা রপ্তানি করত, কারা এই নীলের ব্যবসা করত? ইংরেজ এবং ওলন্দাজেরা। এরপরে দেখো যেটা রয়েছে আফিম। তা আফিম হচ্ছে নেশা করার জন্য আফিম ব্যবহার করা হতো এবং আফিম ভারতবর্ষে প্রচুর পরিমাণে উৎপাদিত হতো। এবং মুঘল যুগে বিশেষ করে আকবরের সময় এটা লক্ষ্য রাখা হতো যে সাধারণ মানুষ যাতে প্রচুর মাত্রায় আফিম সেবন না করে, মানে আফিম সেবন করে যাতে নেশা বুধ না হয়ে পড়ে মানুষ এবং আফিম সেবন না করে, তার জন্য কিন্তু রাষ্ট্রীয় তরফ থেকে সবসময় সতর্ক দৃষ্টি রাখা হতো, নানা রকম নিষেধাজ্ঞা জারি করা হতো। তা সত্ত্বেও আইনি আকবরী থেকে আমরা জানতে পারছি যে দিল্লি, লাহোর, মুলতান, মালব, বিজাপুর এবং গোলকুন্ডার যে মালভূমি, সেই মালভূমিতে প্রচুর পরিমাণে আফিম উৎপাদিত হতো। পূর্ব ভারতেও আফিম উৎপাদিত হতো এবং এই আফিম জলপথে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে আফিমগুলিকে রপ্তানি করা হতো। এবং মালব ছিল আফিম উৎপাদনে প্রথম। এই মালবে শোনা যায় 3 বছর বয়স্ক শিশুদের আফিম দেওয়া হতো, মানে 3 বছর বয়স পর্যন্ত আফিম দেওয়া হতো শিশুদের মালবে। এরপরে দেখো রয়েছে জাফরান। জাফরান একটি অত্যাবশ্যকীয় এবং গুরুত্বপূর্ণ, দামি, বহুমূল্যবান একটি মশলাও বলা যায়, আবার একটি কৃষিজ পণ্য বলা যায়। আফিম উৎপাদিত হতো কাশ্মীরের পরশপুর এবং পামপুরে। এই দু জায়গায় কিন্তু আফিম মানে জাফরান উৎপাদিত হতো। আবুল ফজল বলছেন যে খাদ্য বস্তুকে বা খাদ্যদ্রব্যকে গন্ধযুক্ত করা বা বর্ণময় করার জন্য এই জাফরানের বিকল্প নেই। এবং মুঘল যুগে প্রচুর জাফরান উৎপাদিত হতো কাশ্মীর উপত্যকায় এবং প্রায় বছরে 400 মন, মানে 400 মন এখানে জাফরান উৎপাদিত হতো। এক সের জাফরানের দাম ছিল সেই সময় 10 টাকা। এরপরে দেখো যেটা রয়েছে মশলা। তা ভারতবর্ষে মশলার জন্য বিখ্যাত সেই প্রাচীনকাল থেকে। পর্তুগিজরা এটা জানতেন, তাই পর্তুগিজরা ভারতে মশলা বাণিজ্য করার জন্য তারা জলপথ আবিষ্কার করেন। উত্তমাশা অন্তরীপ দিয়ে ভাস্কো দা গামা ভারতবর্ষে আসেন 1498 খ্রিস্টাব্দে কালিকটে এবং এর মূল উদ্দেশ্য ছিল ভারতের যে মশলা বাণিজ্য, সেই মশলা বাণিজ্যকে কবজা করা। মশলা বলতে এখানে এলাচ, লবঙ্গ এবং আদার কথা বলা যায়। এর ভিতরে এলাচ, ভারতবর্ষে এলাচ মুঘল যুগে কিন্তু সব থেকে দামি একটি মশলা ছিল। তা পর্তুগিজরা এই মশলা বাণিজ্য করতেন। এছাড়া আমাদের বিহারের চম্পারণ এবং বাংলাদেশ বাদে প্রায় সারা ভারতবর্ষেই লঙ্কা উৎপাদিত হতো এবং এই লঙ্কা ভারতের বাইরেও কিন্তু রপ্তানি করা হতো। এই ছিল মশলা। এরপর দেখো ইক্ষু মানে আখ। তা আখ থেকে চিনি বা শর্করা উৎপাদিত হতো মুঘল যুগে। এছাড়া তালের রস থেকেও শর্করা উৎপাদিত হতো। বাংলাদেশ ছিল এই আখ উৎপাদনের প্রথম বা প্রধান জায়গা। তবে উত্তর ভারতের অনেক জায়গা, যেমন উত্তরপ্রদেশের ওই অঞ্চল বা পাঞ্জাব, লাহোর, মুলতান, এইসব জায়গাতেও কিন্তু আখ উৎপাদিত হতো। আগ্রা থেকে লাহোর একটা বিস্তীর্ণ জায়গা, এই জায়গার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে আখ উৎপাদিত হতো, এটা আমরা জানতে পারছি। এছাড়া দেখো আবুল ফজল কয়েকটি জায়গার নাম বলেছে, লাহোর, মুলতান, মালব, আজমির, এইসব জায়গায় কিন্তু দামি ইক্ষু উৎপাদিত হতো। বার্নিয়ে বলছে যে বাংলাদেশের যে রসালো আম, সেই আম বসরা বা মক্কা হয়ে আরব দুনিয়াতে কিন্তু রপ্তানি করা হতো। বাংলাদেশের আমও কিন্তু একটি অত্যাবশ্যকীয় কৃষিজ পণ্য ছিল, মানে দাবি বিদেশি রপ্তানি করার মতো একটা ভালো পণ্য ছিল এই আম। এরপরে দেখো লিড বলছেন, লিড একজন পর্যটক লিড বলছে যে বঙ্গদেশ ছিল সর্বপ্রধান, মানে আখ উৎপাদনে বঙ্গদেশ ছিল নাম্বার 1। এছাড়া আগ্রা থেকে লাহোর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে তো ইক্ষু উৎপাদিত হতোই। শেষ যে পয়েন্ট আমরা দেখবো সেটা হচ্ছে তামাক।
তা তামাক হচ্ছে নেশা করার জন্য তামাক ব্যবহার করা হয় সাধারণত। তা এক্ষেত্রে তামাক ভারতবর্ষে ছিল না মুঘল যুগের আগে। আকবরের সময়কাল থেকেই এই তামাকের চাষ শুরু হয়। মূলত পর্তুগিজরাই এই তামাক ভারতবর্ষে আমদানি করে। বাংলাদেশে তামাক উৎপাদন হতো না, কিন্তু পর্তুগিজরা আসার পর বাংলাদেশে তামাক উৎপাদন শুরু হয়। এবং বাংলাদেশের এই তামাক আর বুরহানপুরের তামাক, এই দুই জায়গার তামাক ছিল ভারতবর্ষের সর্বোৎকৃষ্ট তামাক। এছাড়া এখানে বলা হচ্ছে যে জাহাঙ্গীরের রাজত্বকালে তামাকের উপর কিন্তু নানা রকম নিষেধাজ্ঞা করা হয়, কারণ এবং উচ্চ হারে এর উপরে কর আরোপ করা হয়। টেরি বলে একজন পর্যটক ভারতবর্ষে আসেন, তার লেখার বর্ণনা থেকে আমরা জানতে পারছি যে গুজরাটের সুরাট বন্দর, তখন মুঘল যুগের প্রধান বন্দর ছিল সুরাট, তো সেই সুরাট বন্দর থেকে এই তামাক বিদেশেও রপ্তানি করা হতো। তাহলে দেখো এই যে প্রশ্নটি, মুঘল যুগের উৎপাদিত অর্থকরী ফসল, ফসল অনেক আছে কিন্তু যে ফসল থেকে আমরা অর্থ পাই তাকে আমরা বলবো অর্থকরী ফসল। তো এখানে মূলত 8 ধরনের অর্থকরী ফসলের নাম আমরা দেখলাম। প্রথমে দেখলাম খাদ্যশস্য, গম, জব, ধান, ছোলা, ডাল, তৈলবীজ। তন্তু জাতীয় কৃষিজ পণ্য, কার্পাস, তুলো, শন, পাট। নীল দেখলাম, আফিম দেখলাম, জাফরান, মশলা, ইক্ষু, তামাক। প্রতিটা মানে শস্য মানে অর্থকরী ফসল ধরে ধরে এরকম পয়েন্ট ধরে ধরে আলোচনা করতে হবে। এক একটা প্যারাতে এক একটা কৃষিজ পণ্যকে নিয়ে সেই পণ্য কোথায় ভালো উৎপাদিত হতো, সেটি কি কাজে লাগতো, কিভাবে বাণিজ্য হতো, এবং তার উপরে কোনো বিদেশি পর্যটক, মুঘল যুগে তো বহু পর্যটকরা ভারতবর্ষে এসেছেন, তাই সেই সব পর্যটকেরা কোন ফসলের উপর, কোন অর্থকরী ফসলের উপর কি বর্ণনা দিয়েছেন, কি বক্তব্য রেখেছেন, তাদের সেই সব বক্তব্যগুলোও কিন্তু প্রত্যেকটা শস্য ধরে ধরে তার উপরে আলোচনা করতে হবে। তাই এই 8টি যে প্রধান কৃষিজ পণ্য, এই 8টি পয়েন্টের উপর বেস করে এই নোটসটাকে 10 নম্বরে 500 ওয়ার্ডে রেডি করতে হবে তোমাদের। তো সেই নোটসটা নিয়ে আমরা এবার অন স্ক্রিনে আলোচনা করব। অর্থকরী শস্যের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে মুঘল যুগে বিভিন্ন কৃষি পণ্যের উপর আলোকপাত করো। উত্তরটি তোমরা এভাবে লিখবে। মুঘল যুগের অর্থনীতি ছিল কৃষি নির্ভর। সমসাময়িক ভারতের অর্ধেকের বেশি মানুষ গ্রামে বসবাস করত, যারা পেশায় ছিল কৃষিজীবী। এ যুগে কৃষিযোগ্য জমির পরিমাণ অনেক ছিল এবং পরিমাণ বৃদ্ধির জন্য সরকারের পক্ষ থেকে কৃষকদের প্রতি নির্দেশ দেওয়া হতো। বাবর তার তুজুকি বাবরিতে লিখেছেন যে এদেশে মানুষও অনেক, উৎপন্ন দ্রব্যের পরিমাণও প্রচুর। এ যুগে উৎপাদন অনুযায়ী কৃষিজ পণ্যকে 8টি শ্রেণীতে বিভক্ত করা হতো, যথা খাদ্যশস্য, তন্তু জাতীয় কৃষিপণ্য, নীল, ইক্ষু, আফিম, জাফরান, মশলা এবং তামাক। প্রথম যে পয়েন্টটি হচ্ছে খাদ্যশস্য। দেখো খাদ্যশস্য কি বলা হচ্ছে। মুঘল যুগের অর্থকরী শস্য বা খাদ্যশস্যের মধ্যে প্রধান ছিল গম, জব, ধান, ছোলা, তৈলবীজ ও ডাল। সাধারণভাবে দিল্লি, আগ্রা, এলাহাবাদ, লাহোর প্রভৃতি অঞ্চলে গম ও সমগ্র ভারতে ছোলার চাষ হতো। ধান চাষের জন্য যেহেতু পর্যাপ্ত পরিমাণ জলের প্রয়োজন হতো, তাই বঙ্গদেশে উড়িষ্যা, দিল্লি, আগ্রা, কাশ্মীর প্রভৃতি স্থানে প্রচুর ধান উৎপন্ন হতো, যাদের মধ্যে কাশ্মীরের ধান ছিল অতীব উন্নত মানের। বঙ্গদেশের বিভিন্ন শ্রেণীর নানা প্রকার ধান পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হতো। এছাড়া জোয়ার, বাজরা, ভুট্টা প্রভৃতি পরিমাণ শস্য কম বৃষ্টিপাতযুক্ত অনুর্বর অঞ্চলে উৎপাদিত হতো। এরপরে দেখো রয়েছে তন্তু জাতীয় কৃষিজ পণ্য। কার্পাস, তুলো, শন, পাট এগুলি ছিল তন্তু জাতীয় পণ্যের অন্তর্গত। এদের মধ্যে কার্পাস, তুলো, রেশম প্রভৃতি বয়ন শিল্পের এবং শন ও পাট স্থানীয় শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতো। দক্ষিণ ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল ছাড়াও খানদেশ, বেরারে তুলো উৎপাদিত হতো। দ্য এম্পায়ার অব দ্য গ্রেট মুঘল থেকে জানা যায় যে উজ্জয়িনী, সিরঞ্জ, গুজরাটের আমেদাবাদ প্রভৃতি স্থানে উন্নত মানের বস্ত্র উৎপন্ন হতো এবং সুরাট ও আমেদাবাদের মাধ্যমে আরব ও ইউরোপে তার রপ্তানি হতো। ভারতের বস্ত্রশিল্প দেশীয় চাহিদা পূরণের পর বঙ্গদেশ, মালাক্কা, আরব, পূর্ব আফ্রিকার উপকূলবর্তী অঞ্চলে রপ্তানি করা হতো। বস্ত্রশিল্পের কেন্দ্রের মধ্যে আমেদাবাদ, কালিকট ছিল প্রধান। এর পরের পয়েন্ট দেখো রয়েছে নীল। নীলে বলা হচ্ছে মুঘল যুগে শুভ্র বর্ণ সুতিবস্ত্র ও রঙিন সুতিবস্ত্রের জন্য নীলের ব্যাপক চাহিদা ছিল। ঐতিহাসিক আবুল ফজলের বিবরণ থেকে জানা যায় যে দিল্লি, আগ্রা, অযোধ্যা, মালব, মুলতান প্রভৃতি অঞ্চলে ব্যাপক পরিমাণ নীল উৎপাদিত হতো। তবে সবচেয়ে উন্নত মানের নীল উৎপাদিত হতো ভরতপুরের বায়নাতে ও গুজরাটের সরখেদে। ঐতিহাসিক ইউরোপীয় পর্যটক ফিল্ডের বিবরণ থেকে সমসাময়িক ভারতের নীল চাষের প্রণালী সহ নীল উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে বিশদে জানা যায়। তবে আকবরের রাজত্বকালে নীল মূল্যবান বস্তু হিসাবে গণ্য হলেও আকবরের
পরবর্তী সময়ে বা সপ্তদশ শতাব্দীতে নীলকে বাণিজ্যিক পণ্যের অন্তর্ভুক্ত করা হয়। স্যার টমাস রোয়ের বিবরণ অনুসরণ করে জানা যায় যে জাহাঙ্গীরের রাজত্বকাল থেকেই নীল বাণিজ্যিক পণ্যে পরিণত হয় এবং সিন্ধু, গুজরাট, বঙ্গদেশে প্রভৃতি স্থানে নীল উৎপাদিত হতো। ইংরেজ ও ওলন্দাজ বণিকগণ এই নীল ইউরোপে রপ্তানি করতেন। পরের পয়েন্ট দেখো, ইক্ষু দ্বারা নির্মিত চিনি বা শর্করা উৎপাদনে বঙ্গদেশ সেই আকবরের সময় থেকেই প্রথম স্থান অধিকার করেছিল। ইক্ষুর রস ব্যতীত তালের রস দিয়েও এই সময় শর্করা উৎপাদনের প্রক্রিয়া প্রচলিত ছিল। আবুল ফজলের বিবরণ অনুযায়ী লাহোর, মুলতান, মালো প্রভৃতি অঞ্চল ইক্ষু উৎপাদনে বেশ খ্যাতিমান ছিল। তার বিবরণ থেকে আরও জানা যায় যে আজমিরের ন্যায় শুষ্ক আবহাওয়াযুক্ত অঞ্চলে পেত্তি জাতীয় বেশি দামি ইক্ষু উৎপাদিত হতো। এরপরে সপ্তদশ শতকের বিভিন্ন অঞ্চলে যথা বিহার, ঔরঙ্গাবাদ প্রভৃতি স্থানে উন্নত মানের আখের উৎপাদন শুরু হয়। পর্যটক বার্নিয়ের বর্ণনা অনুযায়ী বঙ্গদেশের উন্নত মানের আম মক্কা ও বসরার মাধ্যমে আরব, মেসোপটেমিয়া এমনকি সুদূর পারস্যে রপ্তানি করা হতো। লিট বঙ্গদেশকে ইক্ষুর সর্বপ্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে বর্ণনা করলেও আগ্রা থেকে লাহোর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে ইক্ষু উৎপাদনের কথাও উল্লেখ করেছেন। পরের পয়েন্ট দেখো, আফিম। মুঘল যুগে আফিম চাষের ব্যাপক প্রচলন ছিল। সাধারণ মানুষ যাতে নেশাকারক দ্রব্যের প্রতি অতিমাত্রা আকৃষ্ট না হয় তার জন্য আকবরের রাজত্বকালে আফিমের উপর উচ্চ হারে কর ধার্য করা হয়। আইনি আকবরী থেকে জানা যায় যে দিল্লি, লাহোর, মুলতান, মালব, বিজাপুর, গোলকুন্ডার মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে আফিম উৎপাদিত হতো। পূর্ব ভারতের বিভিন্ন স্থান এবং বঙ্গদেশে আফিমের ব্যাপক চাহিদা থাকার কারণে জলপথে প্রচুর পরিমাণে আফিম সীমান্ত অঞ্চলে রপ্তানি হতো। আইনি আকবরীতে পাওয়া বিবরণ থেকে জানা যায় যে সমসাময়িক কালে মালব ছিল আফিম উৎপাদনে প্রথম। সেখানকার শিশুদের প্রায় 3 বছর পর্যন্ত আফিম দেওয়া হতো। পরের পয়েন্ট দেখো, জাফরান। শ্রীনগরের পামপুর ও পরশপুরে বিস্তৃত অঞ্চল জুড়ে জাফরানের চাষ করা হতো। সুগন্ধযুক্ত মূল্যবান কৃষি পণ্য হিসেবে পরিগণিত জাফরানের উপর মুঘল সম্রাটগণ উচ্চ হারে শুল্ক ধার্য করতেন। আবুল ফজলের বর্ণনা থেকে জানা যায় যে ভাত ব্যতীত অন্যান্য খাদ্যকে বর্ণময় ও সুগন্ধযুক্ত করে তোলার জন্যই জাফরানের ব্যবহার হতো। মুঘল সম্রাটদের আমলে বাৎসরিক প্রায় 400 মণ জাফরান উৎপাদিত হতো এবং প্রতি সের জাফরানে 10 টাকা মূল্য পাওয়া যেত। এর পরের পয়েন্ট দেখো, মশলা। বিবিধ প্রকারের মশলার জন্য বিখ্যাত ছিল ভারতবর্ষ। তাই ভারতে আগমনের জলপথ আবিষ্কারের জন্য পর্তুগিজ বণিকরা অত্যন্ত ব্যস্ত হয়ে উঠেছিল। মালাবার অঞ্চলে বিভিন্ন প্রকারের মশলা যথা লবঙ্গ, এলাচ, আদা সমগ্র ভারতে উৎপন্ন হতো। সমসাময়িক মুঘল আমলেও এলাচ যথেষ্ট মূল্যবান মশলা হিসেবে বিবেচিত হতো। বিহারের চম্পারণ ও বঙ্গদেশ ব্যতীত দক্ষিণ ভারতের বিভিন্ন স্থানে লঙ্কা উৎপাদিত হতো এবং উৎপাদিত লঙ্কা ভারত ও বহির্ভারতে রপ্তানি করা হতো। শেষ পয়েন্ট দেখো, তামাক। আকবরের রাজত্বকালে সর্বপ্রথম ভারতে তামাকের অনুপ্রবেশ ঘটে। পূর্ব ভারতে তামাকের প্রচলন ছিল না। পর্তুগিজরাই সর্বপ্রথম ভারতে তামাকজাত দ্রব্য আনয়ন করে, কিন্তু এরপরে তামাকের ব্যবহার অধিক মাত্রায় বৃদ্ধি পাওয়া এবং জনসাধারণ তামাকজাত দ্রব্য সেবনে অতিমাত্রায় আগ্রহী হয়ে ওঠায় জাহাঙ্গীর তামাক ব্যবহারের উপর রাজকীয় নিষেধাজ্ঞা জারি করলেও গুজরাট, উত্তর ও দক্ষিণ ভারতে তামাক ব্যবহার অব্যাহত থাকে। টেরির বিবরণ থেকে জানা যায় যে ভারত, বিশেষত সুরাট থেকে প্রচুর পরিমাণে তামাক বিদেশে রপ্তানি হতো। বঙ্গদেশ এবং বুরহানপুরি এই সময় তামাক উৎপাদনের জন্য খ্যাতিমান হয়ে উঠেছিল। তো এই ছিল মুঘল যুগের প্রধান প্রধান কৃষিজ পণ্যের উত্তর। এখানে যেসব ঐতিহাসিকদের নাম বা পর্যটকদের নাম আছে, যেমন এখানে টেরির নাম বলা হলো, এর আগে লিটের কথা বলা হলো, আবুল ফজল, আইনি আকবরী, তুজুকি বাবরি বা এম্পায়ার অফ দ্য গ্রেট মুঘল গ্রন্থ, এরকম বিভিন্ন গ্রন্থ, ঐতিহাসিকের নাম, পর্যটকদের নামগুলোর তলায় তোমরা অবশ্যই আন্ডারলাইন করবে। তা এরপরে তোমাদের এই পেপারের আর অন্যান্য বাকি যেসব প্রশ্নগুলো আছে সাজেশন ওয়াইজ, সেই প্রশ্নগুলো আমি একের পর এক ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, আমাকে উৎসাহিত করবে যাতে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। তোমরা চ্যানেলকে বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে।